আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা তথা দেশ। আসুন আমরাও আজ তাদের সাথেই গলায় গলা মেলাই, অভয়ার বিচার চেয়ে একই সাথে গর্জে উঠি। উই ওয়ান্ট জাস্টিস। চিচিংফা ক্লাসিক্সে আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত যোধ ঘনশ্যামের বিপদ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সৌভিক। অন্যান্য চরিত্রে আমি সুপ্রিয়, সঞ্জু এবং সৌভিক সিংহ। শব্দগ্রহণ এবং আবহ আমি সৌভিক। প্রচ্ছদ অঙ্কন গল্প আড্ডা উইথ সৌভিক। শুরু করছি আজকের গল্প, যোধ ঘনশ্যামের বিপদ। গ্রামের নাম যোধ ঘনশ্যাম। যেমন দূর তেমনই নিবান্ধাপুর। এখনো দিনে মানেও ওইসব গ্রামে যেতে গা ছমছম করে। তা আমার অশৈশবের বন্ধু মণিশঙ্করের বিয়ের চিঠি পেয়ে যাবার তোড়জোড় করতেই হলো। অনেকদিন ধরেই ওর বিয়ের কথাবার্তা চলছিল আর ভেঙে যাচ্ছিল। এবারে একেবারে পাকাপাকি, সবকিছু ঠিকঠাক। রেজিস্ট্রি চিঠিতে সবকিছু গুছিয়ে লিখেছে ও। কিভাবে যেতে হবে না হবে তার ম্যাপ এঁকে। এও লিখেছে যেন দিনে মানে যাই, সকালের দিকে রওনা হয়ে দুপুরের মধ্যে পৌঁছাই, না হলে কিন্তু পথে দুর্ভোগের শেষ থাকবে না। একে মণিশঙ্করের বিয়ে, তারপর আবার পথ নির্দেশিকায় অ্যাডভেঞ্চারের গন্ধ। আমার সহকর্মী পরেশকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমার সঙ্গে যাওয়ার জন্য। প্রথমটাই ও যেতে রাজি হয়নি, পরে আমার জেদাজেদিতে হলো। রাজি না হওয়ার কারণ ছিল অবশ্য। মনির সঙ্গে আলাপ পরিচয় তো দূরের কথা, মনিকেও চোখেও দেখেনি কখনো। তার উপর আবার এমনি বেড়াতে যাওয়া নয়, বিয়ে বাড়ি বলে কথা, তাই একটু সংকোচ হচ্ছিল ওর। পরে যখন ওকে বুঝিয়ে বললাম এটা শহর বাজার হলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু এটি সুদূর গ্রামে এবং নিমন্ত্রণ পত্রেও লেখা আছে সবান্ধবে, তখন আর না যাওয়ার কোনো মানেই হয় না। বিশেষ করে ও জায়গায় একা যাওয়ার ঝক্কি অনেক। কাজেই পরেশ না গেলে আমাকেও হয়তো যাত্রা স্থগিত রাখতে হবে। তাই শুনে একটু কিন্তু করেও রাজি হয়ে গেল। যাওয়ার আগের দিন রাত্রে পরেশ এসে আমার কাছে রইল। পরদিন খুব ভোরে আমরা দুজনে রওনা হলাম যোধ ঘনশ্যামের দিকে। রামরাজাতলা স্টেশনে এসে কোলাঘাটের দুটো টিকিট কেটে ট্রেনে উঠতেই মেজাজটা গেল বিগড়ে। ট্রেনের বগিতে একটা ভিখারি চারদিক নোংরা করে মরে পড়ে আছে। দেখে মনে হলো মরবার আগে ভীষণ যন্ত্রণা পেয়েছে বেচারি। আমি তো থুথু করে ঘেন্নায় থুতু ছেটালাম। পরেশ বলল, শুভযাত্রা। যাই হোক, আমরা পরে স্টেশন সাঁতরাগাছিতে নেমে অন্য বগিতে চলে এলাম। যাত্রা যে কতটা শুভ তা টের পেলাম হাতে নাতে কোলাঘাট স্টেশনে নেমেই। কাঁসাই নদীর তীর পর্যন্ত বেশ কয়েক মাইল যে বাসে আমরা যাব, গিয়ে শুনলাম কোনো একটি অজ্ঞাত কারণে সেই বাসটি নাকি আজ কয়েকদিন যাবৎ বন্ধ আছে। শুভ কাজে যাত্রার শুরুতেই এইরকম ঘটে যাওয়ায় মনটা অত্যন্ত দমে গেল। পরেশ বলল, তাহলে উপায়? এত দূর এসে কি শেষ পর্যন্ত ফিরে যেতে হবে? না, ফিরে যাব কেন? বাস না থাক, সাইকেল রিক্সা তো আছেই, তাতেই যাব। তবে ভাড়া একটু বেশি পড়বে এই আর কি। তা ধর না কেন, 20-25 টাকা তো নেবেই। একটা রিক্সায় ডাকো তাহলে। দাঁড়াও, আগে কোথাও বসে একটু জলযোগের ব্যাপারটা সেরে নি।
কেননা শুনেছি এই পথে কোথাও নাকি কিছু পাওয়া যায় না। এই বলে রূপনারায়ণের বাঁধের ধারে হঠাৎ গজিয়ে ওঠা একটি খাবারের দোকানে বসে বেশটি করে দই মিষ্টি খেয়ে নিলাম। তারপর অনেক দরদাম করে 30 টাকা ভাড়ায় রাজি করালাম একজন রিকশাওয়ালাকে। রিকশা আমাদেরকে নিয়ে তীর তিরিয়ে গ্রামের পথ ধরে চলতে লাগলো। চলেছি তো চলেছি, পথের যেন আর শেষ হয় না। একসময় কাঁসাই নদীর বাঁধের কাছে এসে থামলাম। রিকশা যেখানে আমাদের নামালো সেখানটা দারুণ নির্জন। এই নির্জনতা আমার কল্পনাপ্রবণ মনকে যেমন আনন্দ দিল, তেমনি ভাবতে লাগলাম এই সমস্ত অঞ্চলে যেসব গ্রাম আছে সেই সব গ্রামের মানুষেরা বেঁচে আছেন কিভাবে। ডাক্তার বদ্যি, ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সংগ্রহ করেন এরা। এইসব ভাবতে ভাবতে যখন যাচ্ছি তখন হঠাৎই এক জায়গায় একটি দৃশ্য দেখে চমকে উঠলাম দুজনে। রাত্রি হলে হয়তো দুজনেই জ্ঞান হারাতাম, কিন্তু যেহেতু এটি প্রকাশ্য দিবালোক তাই ভয়ে এবং বিস্ময়ে দুজনের চোখের পাতা নড়ল না। পরেশ বলল, এও কি সম্ভব? অসম্ভব কি? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি, যা দেখবার। আমরা দেখলাম বাঁধের ঢালে একটি ঘন পত্র বিশিষ্ট বটের ছায়ায় রামরাজাতলা স্টেশনের ট্রেনের কামরায় দেখা মৃত ভিখারিটা সেই একইভাবে সেই রকম যন্ত্রণা কাতর মুখে মরে পড়ে আছে। আমি আবার থুথু করে থুতু ছেটালাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে। আমাদের দুজনেরই সমস্ত আনন্দই তখন ম্লান হয়ে গেছে। একসময় আমরা ঘাটে এসে পৌঁছালাম। এখানে দু একটি চায়ের দোকান আছে। আমরা একটি চায়ের দোকানে চা খেতে বসলাম। একটি নৌকা লোকজন নিয়ে তখন ওপারের দিকে রওনা হয়েছে। সেটি ফিরে না আসা পর্যন্ত আমরা ওপারে যেতে পারবো না। চা খেতে খেতে দোকানদারের সঙ্গে সামান্য একটু আলাপ জমালাম। শুনলাম নৌকোয় ওপারে গিয়ে আবার রিক্সা নিতে হবে, আরও 10 মাইল পথ গেলেই তবেই সেই গ্রাম। দোকানদার জিজ্ঞেস করল, আপনারা কোথা থেকে আসছেন বাবা? বললাম, রামরাজাতলা থেকে। তারপর বললাম, আচ্ছা ভাই, তোমাদের এখানে শ্মশান কোথায়? দোকানদার অবাক হয়ে বলল, এত কিছু থাকতে হঠাৎ শ্মশানের খোঁজ নিচ্ছেন কেন বাবু? আমাদের এখানে শ্মশান বলে কিছু নেই। কেউ মরে টরে গেলে এই নদীর ঘাটেই যেখানে ওকে একটা সুবিধে মতো জায়গায় পোড়ানো হয় তাকে। গরিব দুঃখী লোকেরা কি করে? তারা কি পোড়ানোর অভাবে নদীর জলে ফেলে দেয়? কি যে বলেন বাবু, এখানে নদীতে কেউ মরা ফেলে না। বিশ্বাস করলাম না। কেন ফেলবে বলুন তো বাবু? এখানে কি কাঠকুটোর অভাব আছে, না মানুষজন নাই? দরকার হলে 5 জনে চাঁদা তুলেও সৎকারটা করিয়ে দেয়। তা যদি হয় তাহলেই একটু আগে আমরা দুজনে ঘাটে আসবার পথে বটতলায় যে মানুষটাকে মরে পড়ে থাকতে দেখলাম, তার কোনো ব্যবস্থা হয়নি কেন এখনো? দেখে তো মনে হলো অনেকক্ষণ আগেই মরেছে, হয়তো একদিন আগেই মরেছে। এইভাবে রাস্তার ধারে মরাটাকে ফেলে রাখা কি ঠিক? কিছু না হোক লোকজন এনে নদীর গাবায় অন্তত সরিয়ে রাখুন, যাতে পচন ধরে দুর্গন্ধ না ছড়ায়। দোকানদার আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, কি সব আবোল তাবোল বকছেন বলুন দেখি আপনারা? কে এখানে বটতলায় মরে থাকবে? এই একটু আগে আমি এলাম, কই কিছু তো দেখলাম না। আর আপনারা বলছেন মরা দেখলেন? আপনার কি ধারণা আমরা মিথ্যে কথা বলছি? আরে না না, তা কেন? বলেই ডাকলেন, বিশে, এই বিশে। দোকানের পিছন দিকের খেতে
একটি ছেলে আগাছা নিরোচ্ছিল। দোকানদারের ডাকে এগিয়ে এসে বলল, কি কি হয়েছেটা কি? বাবুরা বলছেন এই বটতলায় কে নাকি মরে পড়ে আছে। যা তো বাবা, একবার দেখে আয় তো ব্যাপারটা কি। ছেলেটি সঙ্গে সঙ্গে মাথায় গামছা বেঁধে ছুটল এবং পরক্ষণেই ফিরে এসে বলল, কই কেউ নাই তো? আমরা দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। দোকানদার বলল, ঠিক আছে বিশে, তুই একটু দোকানে বস বাবা, আমি বাবুদের সঙ্গে গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি। এমন তো হয় না কখনো। আমরা তখন রামরাজাতলা ট্রেনের ঘটনাটার ব্যাপারও দোকানদারকে বললাম। দোকানদার বয়স্ক লোক, আমাদের কথা সব শুনে বলল, এইবার বুঝেছি। তা বাবু, সবে আজকাল আর কেউ বিশ্বাস করে না, তবে আমরা গ্রামের মানুষ, আমরা করি। আসলে আপনারা ভূত দেখেছেন। পরেশ তো লাফিয়ে উঠল। ভূত? এইরকম দিনের বেলাও ভূত দেখা যায় নাকি? দেখলেন তো, তা যদি না হবে আর গাঁজা টাজাও যদি না খেয়ে থাকেন, তাহলে আপনারা আমায় মরা দেখাতে পারলেন না কেন? আর একই মরা দুবার কেন দেখলেন বলুন? আমি তো মুখ্য লোক, কিন্তু আপনারা শিক্ষিত লোক হয়ে এই রকম কেন দেখলেন বলুন? আপনারা এর একটা বৈজ্ঞানিক যুক্তি দিন দেখি, বুঝিয়ে দিন যে এটা অন্য কিছু। আমরা কি যে বলবো তা ভেবে না পেয়ে চুপ করে রইলাম। দোকানদার বলল, ওই আপনাদের নৌকো আসছে, তাড়াতাড়ি পার হয়ে ওপারে নেমেই একটা রিক্সা ধরে গ্রামে চলে যান। চোদ ঘনশ্যামও ভালো জায়গা নয়, তাই সন্ধ্যের আগে পৌঁছতে চেষ্টা করবেন। আর কোনো দিকে বেশি থাকাবেন না। রাত বিরিতে একা একা কেউ বেরোবেন না। ও জিনিস দিনের বেলায় যখন আপনাদের পিছু নিয়েছে তখন রাত্রেও দেখা দেবে। যেখানে সেখানে দেখবেন ওই রকম অবস্থায় পড়ে থাকবে, তখন কিন্তু দারুণ ভয় পেয়ে যাবেন, এই বলে দিলাম। আমরা আর আমাদের মধ্যে নেই তখন। দোকানদারকে চায়ের দাম দিয়ে ভাঙন বেয়ে নেমে এসে নৌকায় চাপলাম। তারপর ওপারে পৌঁছে রিক্সা। একটি মাত্র রিক্সা দাঁড়িয়েছিল সেখানে, কাজেই কোনো রকম দরদাম না করে সেই রিক্সায় চেপে বসলাম। আলো ছায়ার পথে পথে নদীর বাঁধ ধরে রিক্সা এগিয়ে চলল জোৎ ঘনশ্যামের দিকে। প্রকৃতির দৃশ্য উপভোগ করা মাথায় উঠে গেছে তখন। কেবলই ভয় হচ্ছে, এই বুঝি আবার ওই দৃশ্য দেখতে পাই। যাই হোক, একসময় ভর্তি দুপুর বেলায় আমরা জোৎ ঘনশ্যামে রিক্সা থেকে নামলাম। ওদের বাড়ির কাছ পর্যন্ত রিক্সা গেল না, একটি উঁচু জায়গার কাছে এসে থেমে গেল। আমরা দু একজন লোককে জিজ্ঞেস করে মণিশঙ্করদের বাড়ি এসে হাজির হলাম। সেখানে তখন দারুণ ব্যাপার। বাপের একমাত্র ছেলে, তার বিয়ে বলে কথা, কাজেই রীতিমতো ধুমধাম। রেকর্ডে লতা কিশোরের গান বাজছে। আমাদের দেখে তো মণিশঙ্কর দারুণ খুশি। পরেশকে বুকে জড়িয়ে ধরে এসো ভাই এসো বলে হাত ধরে ঘরে নিয়ে গেল। ওর মা বাবা এলেন, জ্যাঠতুতো খুড়তুতো দিদিরা এলো। সবার সঙ্গেই পরিচয় হলে মণিশঙ্কর ওদের পাশের বাড়িতে একজনদের একটি ঘরে নিয়ে গেল। মাটির ঘর এখানে। সে বলল, ভাই, কাজের বাড়ি, তোমাদের বিশ্রামের ব্যাঘাত ঘটবে খুব, তাই এই ঘরটা তোমাদের জন্য আলাদা রেখেছি। এখানে তোমরা ছাড়া কেউ ঢুকবে না, কেউ তোমাদের বিব্রতও করতে আসবে না। এখন হাত মুখ ধোয়ার জল এনে দিচ্ছি, কই জামা কাপড় ছাড়ো দিকিনি। আমরা আলাদা একটি ঘর পেয়ে সত্যি আনন্দ পেলাম খুব। মনির জন্য নিয়ে আসা সামান্য উপহারটুকু ওর হাতে তুলে দিয়ে বললাম, আমাদের জন্য তোমাকে আর মাথা ঘামাতে হবে না। তুমি এবার তোমার আত্মীয় কুটুমদের দেখো। তোমার বিয়ে যেখানে হচ্ছে সেখানটা এখান থেকে কত দূর?
সে অনেক দূর ভাই। এখন একটু চা জল খাবার খেয়ে তোমরা পাশের পুকুরে অথবা টিউবওয়েলে স্নানটা সেরে নাও। বিকেল 4টেই বাস আসবে, তারপরেই আমরা রওনা দেব। যে বাড়িতে আমরা উঠেছিলাম তারাই মুখ হাত ধোয়ার জলটল দিল। তারপর মনির জ্যাঠতুতো বোন দুটো ডিশে করে বোঁদে আর পান্তুয়া এনে খেতে দিল আমাদের। একজন চা বিস্কুট নিয়ে এলো। খেতে খেতেই মনি একটু অন্যত্র গেলে পরেশ বলল, আমাদের ওই ব্যাপারটা আজকের দিনের মনির কানে তুলে লাভ নেই। রাস্তায় আস্তে আস্তে আমরা যা দেখেছি সেটা নয় আমাদের মধ্যে সীমাবদ্ধ থাক। আমি বললাম, সে তো বটেই, এখন চলো সময় কাটানোর জন্য আমরা গ্রামের আনাচে কানাচে একটু কোথাও ঘুরে আসি। পরেশ আর আমি দুজনেই চললাম। কি চমৎকার গ্রাম! সত্যিকারের গ্রাম তাহলে আজও মরে যায়নি। গ্রাম ঘুরে মন ভরে গেল। গ্রামের বাঁধ ধরে ঘুরতে ঘুরতে এক সময় আমরা এসে পৌঁছালাম শ্মশানে। আর পোড়া কাঠ, মেটে, কলসি ইত্যাদির দেখা মাত্র গাটা ছমছমিয়ে উঠল। মনে পড়ল পরপর দুবার দেখা সেই দৃশ্যটা। যদি আবার দেখি। সেই ভয়ে ফিরে এলাম মনিদের বাড়িতে। দুপুরে স্নান খাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিতে না নিতেই বাস এসে গেল। কিন্তু এলে কি হবে, মেয়েদের সাজার পালা শেষ হতে হতেই বেলা বয়ে গেল। মনির বাবা অত্যন্ত বদরাগী লোক। প্রচণ্ড ধমক ধমক দিয়ে একসময় যা হোক করে বাসে তুললেন সকলকে। মনিও আমাদের সঙ্গে ওই বাসেই চলল। গ্রাম ছেড়ে বন জঙ্গলের পথ ধরে আমরা এগোতে লাগলাম। বরযাত্রীতে ঠাসা বাস হাসি হুল্লোড়ে মুখর। অনেকেই বসবার জায়গা পায়নি। তাতে কি, এই আনন্দে সব কষ্টই সহ্য করে নেওয়া যায়। পরেশ আর আমি দুজনেই বসবার জায়গা পেয়েছি, তাই মাঝে মধ্যে মনির সঙ্গে দু একটা কথা বলে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অজানা অচেনা দেশের দিকে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধে পেরিয়ে রাত। বাস হু হু শব্দে ছুটে চলেছে তো চলেছেই। অনেকক্ষণ চলার পর বাস যেখানে এসে থামল সেখানে আর কোনো পথ নেই। যা রয়েছে তা হলো কচুরি পানায় ভরা একটা পচা খাল। ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে পড়ে বলল, কি আশ্চর্য, এইরকম খাল তো আগে এখানে কখনো দেখিনি। তা তুমি পদ ভুল করনি তো হে ছোকরা? কি যে বলেন কাকাবাবু, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে আমরা যেন অনেকক্ষণ ধরে এই একই পথে ঘুরপাক খাচ্ছি। বলো কি? আগে হ্যাঁ, পাশে আপনারা সবাই ভয় পান তাই আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু তোমার মুন্ডু ঘোড়া, অন্যদিকে গাড়ি। তা ঘোরাচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমরা নিকা দিদিলপুরের ভূতের মাঠে এসে পড়েছি। ও সব বাজে কথা রাখো, এখন চলো দেখি গাড়ির মুখ অন্যদিকে ঘোরাও। অগত্যা গাড়ির মুখ অন্যদিকে ঘোরানো হলো। কিন্তু ঘোরালে কি হবে, আবার সেই যাকে তাই। ঘুরে ফিরে গাড়ি আবার সেই পচা খালে। পরেশ আর আমি তখন রীতিমতো ভগবানকে ডাকতে শুরু করেছি। হায় রে ভগবান, আজ কি কুক্ষণেই না ঘর থেকে বেরিয়েছিলাম। মনির বাবা, ওর জ্যাঠামশাই সকলেরই দেখলাম মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তার কারণ এই সব এলাকার গুণাগুণ তো এদের কাছে অজানা নয়। জনবসতি এর কাছে পিঠেও কোথাও কিছু আছে বলে মনে হচ্ছে না। এখন উপায়,
ড্রাইভার বলল, যদি এটা সত্যি ইদিলপুরের ভূতের মাঠ হয় তাহলে কিন্তু আমাদের রক্ষে নেই। এই ফাঁকা মাঠে সকাল না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু চুপচাপ বসে থাকতে হবে। মনির বাবা বললেন, সর্বনাশ, বিয়ে বলে কথা, শুধু গিয়ে পৌঁছতে না পারার জন্য লগ্নটাই যে বয়ে যাবে। এছাড়া আর কি উপায় বলুন? সারা রাত ধরে গাড়ি চালালেও সামনে পিছনে ডাঁয়ে বাঁয়ে সর্বত্রই আমাদের এই খাল পিছু পিছু ধাওয়া নেবে। সব শুনে আমরাও খুব ভয় পেয়ে গেলাম। মনির মনের অবস্থার কথা না বলাই ভালো। মেয়েরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। মনির বাবা দারুণ রেগে সমানে দোষারোপ করতে লাগলেন মেয়েদের। বললেন, কখন বিকেল 4টের সময় গাড়ি এসেছে, শুধু তোমাদের সাজের ঘটার জন্যই তো বাস ছাড়তে সন্ধে হয়ে গেল। আবার কাঁদছ যে বড়। আমি যদি সঙ্গে সঙ্গে শুধু পরকে নিয়ে গাড়ি ছেড়ে দিতাম তাহলে আজ হয়তো আমার এত বড় সর্বনাশটা হতো না। যাই হোক, সকলের অনুরোধে ড্রাইভার যখন গাড়ি ছাড়বার ব্যবস্থা করতে লাগলো, সেই সময় দেখা গেল সেই অন্ধকারে হ্যাজাক জেলে একদল লোক লাঠি সোঁটা হাতে নিয়ে হইচই করে বাসের দিকে এগিয়ে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল ভয়ে। ডাকাত নয় তো, কেলেঙ্কারির চরম হয়ে যাবে তাহলে। কিন্তু না, যারা এলো তারা আমাদেরই খোঁজে এলো। এসেই উল্লাসে লাফিয়ে উঠল সকলে। তাদের মধ্যে একজন বলে উঠল, আমি জানতুম ওরা ঠিক আসবে আর পথ ভুল করে ঢুকে পড়বে এই মাঠে। তাদের মধ্যে আর একজন বলল, আপনাদের এত দেরি হলো কেন? মনির বাবা অবাক হয়ে বললেন, আপনারা? আমরা তো আপনাদের দেরি হচ্ছে দেখেই নিতে এসেছি। এইটাই তাহলে বসন্তপুর? আগে না, এটা বসন্তপুর কি করে হবে? এ হলো ইদিলপুরের ভুলো লাগার মাঠ। এই মাঠে সন্ধ্যের পরে একবার কেউ ভুল করে ঢুকে পড়লে আর তাকে প্রাণ নিয়ে বেরোতে হবে না। সারা রাত মাঠময় ঘুরতে হবে, আর ভোরবেলা এই মাঠের ভয়ঙ্কর সব ভূতেরা এসে গলা টিপে মারবে। সেই ভেবেই তো আমরা আপনাদের দেরি হচ্ছে দেখেই মাঠে এসেছি। এখন চলুন, এ গাড়ি চালাও হে ড্রাইভার। আর কোনো ভয় নেই, সামনের দিকে মাইলখানায় গেলেই বসন্তপুর পেয়ে যাবে। সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা, এবং কিছু সময়ের মধ্যেই বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। বেশ বড় লোকের বাড়ি। লোকজনে আলোকসজ্জায় জমজম করছে। আমরা যাওয়া মাত্রই সে কি হুলস্থুলো কাণ্ড ঘটে গেল তা বর্ণনার অতীত। এমন আদর আপ্যায়নের ঠেলা যে অস্থির হয়ে উঠলাম একেবারে। একটানা শাঁখ বাজছে তো বাজছেই। লুচি ভাজার গন্ধে, তরকারি মিষ্টির গন্ধে চারিদিক যেন ম ম করছে। যাই হোক, মনির সঙ্গে আমরা আলাদা ঘরে বসলাম। মনির বাবা আর জ্যাঠামশাইকে পরম সমাদরে ওরা অন্যত্র নিয়ে গেল। মেয়েরা মিশে গেল মেয়েদের ভিড়ে। আমরা তিনজনে আলাদা একটি ঘরে বসে খোশ গল্পে মেতে গেছি। দরজা জানলায় উৎসাহী গ্রামবাসীদের মুখ। গল্প করতে করতেই মনি হঠাৎ আমার কানে কানে ফিসফিস করে একটা কথা বলল। কথাটা শুনেই আমি পরেশকে বললাম। পরেশ বলল, তাড়াতাড়ি, আমি আর চেপে রাখতে পারছি না কিন্তু। আমরা তিনজনেই চটপট বেরিয়ে এলাম বাইরে। একজন ছুটে এসে বলল, কোথায় যান? আমি তার কানে ফিসফিস করে বলতেই সে বলে উঠল, এই বাঁদিকে একটা বাঁশ বন আছে, তার গায়েই বসিয়ে দেবেন। পাশেই পুকুর,
কোনো অসুবিধে হবে না। আমি আর পরেশ বাঁশ বনে না ঢুকে পুকুর পাড়েই বসিয়ে দিলাম মণিকে। যখন আমরা এদিক সেদিক পায়চারি করছি তখনই দেখতে পেলাম সেই দৃশ্যটা। দেখলাম বাড়ির পিছন দিকের বাগানে, যেখানে শামিয়ানা খাটিয়ে রান্না হচ্ছে, সেখানে এক অদ্ভুত দৃশ্য। মানুষের বদলে দুটো কঙ্কাল রান্না বান্নার কাজ করছে। তাছাড়া বিয়ে বাড়ির যত লোকজন সব যেই আলোর আড়ালে চলে যাচ্ছে, অমনি তাদের কঙ্কাল মূর্তি ফুটে উঠছে। দেখেই তো চক্ষু স্থির আমাদের। পরেশ আর আমি দুজন দুজনকে নিঃশব্দে চেপে ধরলাম। আমাদের মনে প্রচণ্ড কৌতূহল, আমরা কি সত্যি ভূত দেখছি, নাকি সকাল থেকে যা দেখছি সবই আমাদের চোখের ভুল। ততক্ষণে মণিও এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওরও চোখ কপালে উঠে গেছে তখন। মণি কাঁপা কাঁপা গলায় বলল, কিছু বুঝতে পারছিস? পারছি বই কি। এই কোথায় এলাম রে আমরা? যেখানেই আসি না কেন আর এ বাড়িতে ঢোকা নয়। অন্ধকারেই মাঠে মাঠে পালাই চল। যদি আশেপাশে কোনো গ্রাম দেখতে পাই তাহলে সেখানেই থেকে কোনো লোকজন নিয়ে আবার আসা যাবে। কিন্তু আমার বাবা, জ্যাঠামশাই আর বাকি সব বরযাত্রীরা কোথায়? আপনি বাঁচলে বাপের নাম জানিস তো? এখন ঘরে গিয়ে ওদের ডাকাডাকি করতে গেলেই কেলেঙ্কারি হয়ে যাবে। অতএব আমরা সকলের নজর এড়িয়ে সেই অন্ধকারে যখন অনেক দূর চলে গেছি, তখন দেখি আবারও একটি দল আলো জেলে লাঠি হাতে এই বাড়ির দিকেই আসছে। ওদের দেখেই ভয় আরো বেশি হলো আমাদের। আবার কি নতুন করে নতুন কোনো ভূতের পাল্লায় পড়লাম আমরা? তাই আর দেখা না দিয়ে কৌশলে ওদের পিছু নিলাম এবং ওদের কথোপকথন শুনতে লাগলাম। ওরা বলছে, এই নির্ঘাত ওই ভূতের বাড়িতে ঢুকে পড়েছে ওরা। এত রাত্রে ওই বাড়িতে যখন আলো জ্বলছে তখন সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। দলের অন্য একজন লোক বলল, তাই যদি হয় তাহলে ওদের উদ্ধার করবি কি করে? আমি তো জামাই বাবাজিকে চিনি, যেভাবেই হোক তার সঙ্গে দেখা করে কানে কানে বলে দেব ব্যাপারটা। তারপর সবাইকে সতর্ক করে চুপি চুপি পালিয়ে আসতে বলবো। এত সোজা নাকি? ওই বাড়িতে ঢুকলে তোকেই তো গলা টিপে মারবে। মণি আর থাকতে না পেরে পিছন থেকে বলল, আপনারা কোথা থেকে আসছেন? ওরা থমকে দাঁড়িয়ে বলল, আমরা বসন্তপুর থেকে আসছি। আমাদের বরসহ বরযাত্রীর বাস আসবার কথা ছিল রাত্রি 8টার মধ্যে, কিন্তু রাত এখন 1টা, তাদেরও কোনো খবর নেই। বর কোথা থেকে আসবার কথা ছিল বলুন তো? যোধ ঘনশ্যাম থেকে। বরের নাম মণিশঙ্কর সামন্ত। আমি আপনাদের পর। আমরা সবাই ভূতের পাল্লায় পড়েছি। আমার বাবা, জ্যাঠামশাই, এমনকি 100 বরযাত্রী সবাই ওই ভূতের বাড়ির মধ্যে রয়ে গেছে। শুধু বিশেষ প্রয়োজনে আমরা একবার বাড়ির বাইরে বেরিয়েই ব্যাপারটা বুঝতে পারি, আর তারপরেই গা ঢাকা দিই। ওরা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল আমাদের। দুজন তো কোলেই তুলে নিল মণিকে। তারপর বলল, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চলুন আমাদের সঙ্গে। আপাতত শুভ কাজটা সম্পন্ন হোক, আর আমরা দলকে দল গ্রামশুদ্ধ লোক রোজাবদ্দি সঙ্গে নিয়ে ওই ভূতের বাড়িতে যাচ্ছি। গিয়ে দেখি কিভাবে ওদের উদ্ধার করতে পারি। এবারে আর ভূতের বাড়ি নয়, সত্যিকারের বিয়ে বাড়িতেই ঢুকলাম আমরা। মণি ওর পরিচিত সবাইকে দেখতে পেল, আর ওরা করল কি, আমাদের সেই বিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে প্রায় 100 লোকের জনতা নিয়ে হই হই রবে সেই ভুতুরে বাড়ির দিকে ছুটে চলল। কথায় আছে, 10 লাগে তো ভূত ভাগে। তাই হলো। এত লোকের হইচইতে
সব ভূতই ভেগে পালালো, আর বরযাত্রীদেরও নিরাপদে এ বাড়িতে আসতে অসুবিধে হলো না কিছু। খাওয়া দাওয়ার পর যখন আমরা বাসর ঘরে ঢুকেছি, তখন হঠাৎই একটা হইচই শুনে বাইরে বেরিয়ে এলাম। কি ব্যাপার? ব্যাপারটা কি? একজন বলল, আর বলবেন না মশাই, দরজার সামনে কোত্থেকে একটা ভিখিরি এসে মরে পড়ে আছে। কোথাকার কে তা জানে? এই রাত দুপুরে কি কাণ্ড বলুন দেখি, বোঝো কারবার। পরেশ আর আমি পরস্পরের মুখের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, আর একটু পরেই ভোরের আলোটা একবার ফুটলে হয়। বরের গাড়ি যোধ ঘনশ্যামে পৌঁছে দিয়েই কেটে পড়ব আমরা। এখানে আর এক মুহূর্ত নয়। শেষ হলো আজকের গল্প, যোধ ঘনশ্যামের বিপদ। খুব তাড়াতাড়ি আরও একটি গল্প নিয়ে ফিরব আপনাদের কাছে। সকলকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং শিরদাঁড়াটা সোজা রাখবেন।